বহুল আলোচিত সাবেক ডিবি প্রধান ফারুক এখন কোথায় আছেন? দেশ ছেড়ে পালিয়েছেন নাকি দেশে থেকেই কোথাও কাজ হারিয়েছেন? আওয়ামী লীগ সরকারের পুরোটা জুড়ে এখন নানা অপকর্মে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এতক্ষণ দেখতেছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। তো চলুন শুরু করা যাক আজকের আলোচিত খবর। বহুল আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন এখন কোথায় আছেন? দেশ ছেড়ে পালিয়েছেন নাকি দেশে থেকেই কোথাও গা ঢাকা দিয়ে আছেন? ছাত্র জনতার বিক্ষোভের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর সবার মনে এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে সাবেক ডিবি প্রধান হারুন এখন কোথায়? বিস্তারিত এসআই রাজের রিপোর্টে। গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে পলাতক আছেন পুলিশের অন্তত ৫৭ ঊর্ধ্বতন কর্মকর্তা। এর মধ্যে আছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত কমিশনার ও বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন রশিদ। কোথায় আছেন তিনি? গোয়েন্দা সূত্র বলছে, সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন হারুন। নিজের বাসা, এমনকি আত্মীয় স্বজন কারো বাসাতেই থাকছেন না তিনি। ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়লে ঢাকার রাস্তায় জনতার ঢল নামে। এমন পরিস্থিতিতে প্রাণ ভয়ে অনেক পুলিশ কর্মকর্তা তাদের পোশাক খুলে ফেলেন। গেঞ্জি বা অন্য কোনো পোশাক পরে সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবনের পেছনের প্রায় ১৩ ফুট দেওয়াল টপকে পুলিশ সদর দপ্তরের সামনের রাস্তায় পড়েন। ঠিক একই কায়দায় দেওয়াল টপকাতে গিয়ে পায়ে ও শরীরের নিচের অংশে ব্যাপক আঘাত পান সাবেক ডিবি প্রধান হারুন রশিদ। পরে সেখান থেকে তিনি আইজিপির সাথে চলে যান পুলিশ সদর দপ্তরে। ওই দিন সকালে পরিস্থিতি বুঝে পুলিশ সদর দপ্তর লাগোয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দেওয়াল টপকে কোনো রকমে প্রাণে বেঁচে ফেরেন হারুন। রাতে তিনি কোথায় ছিলেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে পুলিশের একটি সূত্র বলছে, তিনি কূটনৈতিক এলাকায় একটি দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন। এদিকে ২০০৬ সালে ডিভি লটারিতে আমেরিকার ভিসা পান হারুনের স্ত্রী। বৈধ ভিসা থাকায় সেই সূত্রে আমেরিকা পালানোর চেষ্টা করেন তিনি। যোগাযোগ করেন মার্কিন দূতাবাসেও, নিশ্চয়তা চান তাকে অক্ষত অবস্থায় বিমানবন্দরে পৌঁছে দিতে। তবে কূটনৈতিক সূত্র জানায়, তার প্রস্তাব নাকচ করে দেয় দূতাবাস। পরে তিনি সেখান থেকে ফিরে আসেন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এরপর বিকেলে কাউন্টার টেরোরিজম ইউনিট সোয়াটের একটি গাড়ি তাকে মিরপুরের দিকে একটি জায়গায় দিয়ে আসে। সেখানে কিছু ব্যক্তির সাথে আলাপ করে বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেন হারুন। গাড়িতে করে বিমানবন্দরে পৌঁছেও যান তিনি। তবে বিমানবন্দরের টার্মিনালে প্রবেশের আগেই জনতা তাকে দেখে ফেললে তিনি গণপিটুনির শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত হারুন সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন। এর আগে হারুনের নির্দেশে আন্দোলন দমাতে গত জুলাই মাসের শেষ সপ্তাহে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে। পরে সমন্বয়কদের সাথে এক টেবিলে বসে খাবার ছবি ও তাদের দিয়ে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ার ভিডিও প্রকাশ করেন আলোচিত এই সাবেক ডিবি প্রধান। সে সময় হারুনের এমন কর্মকাণ্ডকে জাতির সঙ্গে মশকরা বলেও মন্তব্য করেন উচ্চ আদালত। হাইকোর্টের এমন মন্তব্যের পরেও ওই ৬ সমন্বয়ককে বেআইনিভাবে আটকে রাখা হয় প্রায় ১ সপ্তাহ। এর মাঝেই তার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে ১ আগস্ট তাকে গোয়েন্দা শাখার দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস শাখায় পদায়ন করা হয়। নতুন অফিসে সবশেষ ২ আগস্ট দায়িত্ব পালন করেছিলেন হারুন। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এসআই রাজ, এটিএন নিউজ। আওয়ামী লীগ সরকারের পুরোটা জুড়েই এমন নানা অপকর্মের সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। অন্যদিকে কিশোরগঞ্জে বিপ্লব কুমার সরকারের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট দুপুরে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এমন পরিস্থিতিতে পালানো ছাড়া বিপ্লব কুমারের হাতে হয়তো আর কোনো পথই খোলা ছিল না, কারণ বিএনপির তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুককে লাথি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেয়ে থাকেন সে সময়ের মোহাম্মদপুরের জোনের এসি বিপ্লব কুমার। তিনি পুলিশের বড় পদ পাওয়ার পর একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের বিরাজভাজন হন। নিরপরাধ মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ডিবির একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনার দেশ ত্যাগের খবর জানার পর শাহবাগের লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এর আগে বিপ্লব দিনভর ডিবি কার্যালয়ে ছিলেন, কিন্তু শেখ হাসিনার দেশ ত্যাগের খবর পাওয়ার পর থেকে তাকে আর ডিবি কার্যালয়ে দেখা যায়নি। এরপর তিনি পালানোর চেষ্টা করেন, তবে তার পরনে বাহিনীর কোনো পোশাক ছিল না বলে জানা গেছে। 31 জুলাই ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারকে বদলি করে ডিবির দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়। বিপ্লব কুমার সরকার 2013 সালের 7 এপ্রিল থেকে দীর্ঘ সময় বিএনপি তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 2019 সালের 13 জুন রংপুরের পুলিশ সুপার পদে বদলি করা হয়। 2022 সালের 18 অক্টোবর বিপ্লব কুমারকে রংপুর থেকে ডিএমপি ডিসি পদে আবার ফিরিয়ে আনা হয়। বিপ্লব কুমারের বিরুদ্ধে চাকরি জীবনের শুরু থেকেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। 21তম বিসিএস ক্যাডারে চাকরি নেওয়া বিপ্লব সরকার ছিলেন ছাত্রলীগের জগন্নাথ হল শাখার সেক্রেটারি। পুলিশ বিভাগে চাকরি পাওয়ার পর 2003 সালের অক্টোবরে সারদায় ট্রেডিং করে ডিবি ভিসা নিয়ে আমেরিকায় চলে যান। 7 বছর যুক্তরাষ্ট্র থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2009 সালের ফেব্রুয়ারিতে দেশে আসেন বিপ্লব। পুলিশের তথ্য মতে এই সময় তিনি ছিলেন ফেরারি। কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে থানায় জিডিও করা হয়। দীর্ঘ 7 বছর অনুপস্থিত থেকে দেশে ফিরে রহস্যজনকভাবে পুনরায় চাকরি ফেরত পান তিনি। অজ্ঞাত কারণে প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সে সময় তাকে বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়ে রাজধানীর মোহাম্মদপুর জোনে বদলি করা হয়। পটুয়াখালী সরকারি কলেজের কোন ডিপার্টমেন্ট? সোশিওলজি। আপনি শোনেন, আপনি স্টুডেন্ট, একটু সামনে আসেন, এখানে আসেন প্লিজ। আপনার নাম? জান্নাত। আপনি এখানে কেন? ভাইয়া ও আমার ফ্রেন্ড হয়, আমি দেশের বাইরে চলে যাবো। আপনার ফ্রেন্ড হয়, ফ্রেন্ড সত্য আপনি এখানে থাকছেন, ঠিক আছে? আপনারা যে এখানে অবৈধভাবে থাকছেন, আপনারা কি ম্যারিড? তাহলে অবৈধভাবে কেন থাকছেন? আপনি স্টুডেন্ট পরিচয় দিয়েছিলেন না? কেন স্টুডেন্ট পরিচয় দিয়েছেন? আপনি স্টুডেন্ট আইডি কোথায়? আমি তো আন্দোলনের জন্য বাসা থেকে বের হয়ে আসছি, যে আন্দোলনের যে রুমের ভিতরে, আর আমরা বাইরে বলি আন্দোলন আমি 10 রুমের নম্বর ভিতরে। আপনাদের 2 দিন ওইখানে অ্যাটেন্ড ছিলাম 10 নম্বরে। ঠিক আছে, আপনি যার সাথে আসছেন উনি কি করেন? উনি কি করেন? ও পুলিশে জব করে। পুলিশে জব করে। পুলিশে কোন পদে, নাম কি তার? নজরুল ইসলাম। নজরুল ইসলাম কোথায় আছে? কোথায় কর্মরত? বরিশাল। বরিশাল কোথায়? কোন জায়গাতে? আপনার ওই একটা সরা। আমি জানি না ও বরিশাল আছে, কোথায় আছে জানি না। কোন পদের অফিসার? কনস্টেবল। কনস্টেবল। একজন পুলিশ কনস্টেবল, ঠিক আছে? উনি আমাদেরকে চার্জ দিয়েছিল। উনি যখন এখানে ফার্স্ট আসছে, ওনাকে আমরা কোশ্চেন করছি, উনি বলছে ওনার হাজব্যান্ড, ঠিক আছে? তারপরে উনি আবার আমাদেরকে হুমকি দিয়েছে যে আপনারা কেমন স্টুডেন্ট। ওনারা আমাদেরকে আপনার হুমকি দিয়েছিল যে আপনি কেমন স্টুডেন্ট। আমিও স্টুডেন্ট, কিন্তু উনি নাকি আন্দোলন করতেছে আমাদের সাথে, এক পুলিশকে নিয়ে, যারা আমাদের ভাইকে মারছে না, তারা এখন হচ্ছে হোটেলের মধ্যে, রুমের মধ্যে, এই যে রুমটা দেখছেন আপনারা, এই রুমটার মধ্যে ওরা আন্দোলন করতেছিল, আর আমরা বাইরে জীবন দিচ্ছিলাম। এই হচ্ছে পুলিশ। আর এদের মতো কিছু নষ্টা, কিছু মেয়ে, মা বোন তো কিছু বলতে হয় না, এদের মতো কিছু নষ্টা মেয়ের জন্য আজকে এই যে এইরকম বল, যারা বিদ্রোহী আছে, এরকম বোনগুলো সম্মাননীয় হচ্ছে, ঠিক আছে? এরা হচ্ছে এরকম। যখন আন্দোলন হয় তখন আমি আমার বাবাকে বলে আসছি যে আমিও যাই। আমার একটা বান্ধবী ছিল এই যে ইয়াতে মিরপুর 10, আমি থাকি মিরপুর 1। আমি আমার ফ্রেন্ড, আমরা দুজনে মিলে ওইখানে গিয়েছিলাম। আন্দোলনে অংশ নিতে আসছিলেন? আচ্ছা, আপনি কি অংশ নিতে এসে একটু হোটেলে বন্ধুর সাথে কেন? এটা আমার ভুল হয়েছে। এটা কি আপনার মানে নৈতিকতার মধ্যে পড়ে? এটা কোনো মানে আইন সিদ্ধ? এটা করে কি আপনার উচিত হয়েছে? না। এখন আপনার বক্তব্য কি সেটা বলুন। এখন আমার বক্তব্য হচ্ছে আমি ভুল করছি, এটা আমার করা উচিত হয়নি। আজ একজন স্টুডেন্ট হিসাবে এটা আমার করা একদম ঠিক হয়নি। আপনি কি স্টুডেন্ট? জি। কোথায়? হ্যাঁ আপু, আমি আইডি কার্ড ভাই আমি নিয়ে আসিনি। আমি পটুয়াখালী সরকারি কলেজ অনার্স ফাইনাল ইয়ার সোশিওলজি ডিপার্টমেন্ট।
আচ্ছা, আর এই বন্ধুর সাথে কিভাবে পরিচয়? ওর সাথে আমার পরিচয় ক্লাস 10 থেকে। হ্যাঁ, রিলেশন কি অনেক আগে থেকে? কর্মরত কোন জায়গায়, কোন 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 থানায় বা কোন কোথায়? কোন থানায় কর্মরত বন্ধু? বরিশাল। আপনি জানবেন ক্লাস 10 থেকে যেহেতু পরিচয়। বরিশাল মেট্রোপলিটন। উনি তো কোন থানায় লেখা? তুমি সেটা জানেন? এখানে আপনি কতদিন যাবত আছেন? এই হোটেলে কতদিন যাবত? এই ভাই বিকাল আসছে। না না লিসন, ও সকাল আসছে বাট আমি বিকাল আসছি। আমার নাম নজরুল ইসলাম। জোরে বলেন, কথা জোরে বলেন। আমার নাম নজরুল ইসলাম। নজরুল ইসলাম, আপনি কি করেন? আপনার পেশা কি? আমি পুলিশ সদস্য। পুলিশ সদস্য। জোরে বলেন, আমি পুলিশ সদস্য। যে আমি পুলিশ সদস্য আপনার নাম বলেন। নজরুল ইসলাম। কোথায় কর্মরত আপনি? বরিশাল মেট্রোতে। বরিশাল মেট্রোতে। মেট্রোতে কোন জায়গায়? বরিশাল মেট্রো। কথা জোরে বলেন। পুলিশ লাইনে। ভাই রাস্তায় আমাদের মারার সময় তো কণ্ঠ এমন আসতে ছিল না, একটু জোরে বলেন। এখন ওই জোরটা দেখান। গ্রামের বাড়ি কোথায়? ঝালকাঠি রাজাপুর। আচ্ছা, আর এখানে কবে আসছেন? আমি সকালে অফিসের কাজে আসছি, ঢাকা হেডকোয়ার্টারে কাগজপত্র জমা দিয়ে আমি একটু পরে ব্যাক করবো আর কি। আমরা কিন্তু শুনতেছি না। জোরে বলেন, আরো জোরে। পুলিশ আপনার চিল্লানোর অনেক কবে আসছেন? এখানে আসছি বিকালবেলা আসছি, অনেক বন্ধুর সাথে আসছিলাম। কেন আসছেন? কোন বন্ধু? মেয়ের বন্ধুর সাথে আসছিলাম। নাম কি তার? ওর নাম জান্নাত। কেন আসছেন? কেন আসছেন? উত্তরটা দেন। ম্যারিড, বাচ্চা আছে। উনি ম্যারিড। বাচ্চা আছে। নিয়ে আসছেন বলেন, পরকিয়া করতে আসছেন বলেন, মেয়েকে বলেন, নিজের মুখ দিয়ে স্বীকার করেন। সম্পর্ক কতদিনের? ওরকম সম্পর্ক না। তাহলে কি এটা কি ভাড়ায় চালিত? তাইলে বলেন। আমার খুব কাছের এক বন্ধু, আমার কাছের ক্লোজ ফ্রেন্ড। ক্লোজ ফ্রেন্ডের সাথে একা রুমে কি করেন? কি জাস্ট ফ্রেন্ড নাকি? আর তোমরাও হয়তো ছেলেগুলো। আপনি মাদক সেবন করছিলেন? আপনার ওখানে মাদক পাওয়া গেছে? গাঁজা খাইতেছে। আমরা ভিতরে সব পাইছি, ওটা ভিডিও রেকর্ডও আমাদের কাছে আছে। কোঅপারেট করেন প্লিজ। না, গাঁজা খাচ্ছিলেন? এই যে ভাই, এই আপনারা দেখেন, সাংবাদিক ভাইরা দেখেন, এখানে তার সামনে খুলে দেখান। এই দেখেন, ওনার এখানে সিগারেটের মধ্যে গাঁজা ছিল, ঠিক আছে? উনি সিগারেট খায়, এই যে সিগারেটের মধ্যে এই যে গাঁজা, এই যে গাঁজা, সিগারেটের মধ্যে গাঁজা, গন্ধ পাচ্ছেন আপনারা? গন্ধ পাচ্ছেন? এই যে গাঁজা, এই যে পুলিশ, এই যে গাঁজা। বলেন বলেন ভাই, বলেন। বলেন, এগুলো আপনার না নাকি নাকি আমাদের কারো? বলেন, আমরা আছি। আরে বলেন, এনে দিছি আপনাকে। মুখটা খুলেন। না, এটা আমার কাছে ছিল। আপনি খাইছেন বলেন। আচ্ছা ঠিক আছে। আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন। ইনি আনুমানিক সময় প্রায় 2টার পরে আসছে। আমি তখন খাইতে বসছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, তখন আরেকজন ছিল। আমি ওনাকে রুম দিইনি, আমি জানি না ওনার সম্বন্ধে কি, কিন্তু উনি বলছে জব করে, কিন্তু পুলিশের চাকরি করে এটা উনি বলেনি। উনি পরিচয় ভোটার আইডি কার্ড দেখেছিলেন আপনারা? না, ভোটার আইডি কার্ড আমি দেখছি কিন্তু ফর্ম করা হয়নি এখনো। কেন? উনি আরেকজন ছিল, আমি ছিলাম না, আমি খাইতে গেছিলাম, আমার লাঞ্চের সময় ছিল। আপনার ফর্ম ছাড়া কেন? না, আমি যে সময়টা ছিলাম সব কটা ফর্মই ওখানে আছে, পুরোটা রুম চেক করতে পারবেন। আমি যখন থাকি সব কটা এনআইডি কার্ড মিলে আমি ফর্ম চেক করে তারপরে আমি রুমে যাই। কিন্তু উনি মেবি 2টা থেকে 2:20 এরকম হবে। ও বলছে ওনার ওয়াইফকে নিয়ে চিকিৎসা করার জন্য এখানে আছে। আমরা ফার্স্টে এই হোটেল যখন উঠি, ওঠার পর মানে যে আমরা নর্মালি চেকিংয়ের জন্য যে আমাদের দেশে এখন বর্তমানে কিন্তু অনেক মানে অস্ত্র পাচার হচ্ছে, তো এই জন্য সাধারণ একটা চেকের জন্য আমরা এই হোটেলে উঠেছিলাম। তো উঠে নর্মালি সব রুম চেক করছিলাম। তো ওই রুমে যখন নক দিই তো উনি বের হয়ে আমাকে পরিচয় দেয় যে উনি পুলিশ। তো পুলিশ, তো ওনার চোখের দিকে তাকিয়েই একটা মানে আন্দাজ করি যে উনি আসলে মাদকদ্রব্য সেবন করছিল। তো উনি বলে যে কিছুক্ষণ সময় লাগবে। তো সময় লাগার পর যখন উনি রুমটা খোলার পরে মানে আমরা দেখলাম যে ওনার সাথে একজন মহিলা আছে বা যাই আছে। তো আমরা যখন রুমে ওনার সাথে বিভিন্ন কোয়েশ্চেন করছিলাম বা কিছু বলছিলাম, তো উনি বলতেছিল যে মানে ওনার সাথে যে মহিলা ছিল উনি আমাদের সাথে শাউট করছিল যে উনি স্টুডেন্ট বা এমন অনেক শাউট করছিল। তো এক পর্যায়ে যখন মানে সব কিছু হচ্ছিল, তো উনি হুট করেই নাটক করে ভাঙ করে পড়ে যায়। কম করো প্রিয়। যে আমরা সবাই উদ্দেশ্যেই বলবো যে নাটক কম করো প্রিয়, বাংলাদেশে আর এইসব চলবে না। ওনার ফেসে আমরা পানি দিচ্ছিলাম, ওনার চোখ নড়তেছিল, তাও কোনো লাভ হয় না। উনি উঠবেনই না, কোনোভাবে উঠবেন না। ওনার চোখে এত পানি দিলাম, ওনার চোখ লড়ে, তাও উঠে না। তারপরে শেষে যে ওই আপু আসলো, আপু এসে কোনোভাবে ওনাকে তারপরে উঠাইছে। উনি মুখে অনেক পানি দিছে, কোনো লাভ হয় নাই। এখন
এমনি পুলিশ অফিসার আমাদের যে অত্যাচার করছেন আমরা কি সেগুলো শাস্তি পাবো? এটা আসলে আমাদের জাতির কাছে প্রশ্ন। আমরা স্টুডেন্টরা আনুমানিক 10টার দিকে 9:30-এ আমরা এখানে রেড করি। রেড করা তো আমাদের অধিকার নেই। তারপর আমরা দেখছিলাম যে কোনো অসাধু কিছু হচ্ছে কিনা। আমরা এখানে আসার পরে দেখতে পাই যে ওনারা হোটেলের মধ্যে অবৈধভাবে মেয়ে ছেলে রাখছে। আর যখন হোটেলের মধ্যে এই ছেলেটা, ওর নাম হোসাইন, ও যখন এখানে নক করছে ওকে হুমকি দিছে, বলছে যে আমি পুলিশ সদস্য, আমার এখানে আমার রুমে কেন, কে এই রাইটসটা দিছে তোমাদের, আমি পুলিশ সদস্য, আমি হেডকোয়ার্টার থেকে আসছি। পরে যখন জানতে পারি সামান্য একজন কনস্টেবল। ওনারা এদের মতো কিছু পুলিশ সদস্যের কারণে পুলিশ বাহিনীটার নাম খারাপ করছে। আপনারা মিডিয়া পার্সনরা আছেন, ভাইয়েরা আমাদের সবাই স্টুডেন্টদের সহযোগিতা করেন এবং পুলিশ বাহিনীটা যেন ধ্বংস হয়ে না যায় সেই দিক থেকে আপনারা আওয়াজ তুলবেন, আপনারা সত্যটা প্রচার করবেন। এইটুকুই আপনাদের কাছে আমাদের। আমরা আহ্বান জানাবো আমাদের ছাত্র সমাজ ভাইদের এবং এলাকার যে সচেতন নাগরিকদের, আমরা আহ্বান জানাবো ছাত্রদের পক্ষ থেকে, আপনারা সবাই আপনার বাড়ির সামনে, আপনার শহরে, আপনার এলাকায় যে সমস্ত জায়গায় মাদক সেবন এবং হোটেলগুলো আছে, এই হোটেলগুলোকে চেক করেন। চেক করার পরে আপনারা দেখেন অনৈতিক কিছু হচ্ছে কিনা। আমরা সবাই এগিয়ে আসি, আমাদের দেশটাকে আমরা রক্ষা করি। এবার আন্দোলনকারীদের প্রতিরোধের মুখে জাতীয় শোক দিবস। প্রতি বছর এই দিনটিতে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান অনেকে। এবার সকাল থেকে এলাকাটিতে বাধার মুখে পড়তে হয়েছে, আক্রমণের শিকারও হয়েছেন অনেকে। বিস্তারিত জয়ন্ত কর্মকারের রিপোর্টে। সরকারি ছুটি নেই, তবে আছে শোক দিবস। কিন্তু ধানমন্ডি 32 নম্বরে এবারের চিত্রটা একেবারেই ভিন্ন। ভেতরটা শুনশান, স্তব্ধতায় মোড়ানো বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ। বাইরে সুসজ্জিত অনেকে লাঠি সোটা নিয়ে শ্রদ্ধা জানাতে যারা এসেছেন তারাই পড়েছেন আক্রমণের মুখে। সকালে ধানমন্ডি 32 নম্বরের চারপাশে এমন পরিস্থিতি দেখা গেছে। কারো কারো অভিযোগ, ছিনিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন, মানিব্যাগ। মারধরের দৃশ্য ধারণ করতে গেলে বাধার মুখে পড়েছেন গণমাধ্যম কর্মীরাও। অবস্থান নেয়াদের মধ্যে অনেকেই জানান আওয়ামী লীগকে প্রতিহত করতেই তারা সেখানে আছেন। মানে আমাদের যেই গণবিপ্লব সেটি যাতে প্রতি বিপ্লবে রূপান্তর না হয়, আমাদের বিপ্লব যেন ব্যাহত না হয়, সেই জন্য মূলত হচ্ছে আমরা এখানে প্রহরা দিয়েছি। শুধু আওয়ামী লীগ, ছাত্রলীগ আর যুবলীগকে প্রতিহত করা, কারণ এখন শোক দিবস নাই, এটা বিজয় দিবস। আজকে শুধু আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে যাতে তারা কোনো প্রকার নাশকতা করতে পারে না, দেশটাকে অস্থিতিশীল করতে না পারে। আর আপনারা কোন সাংবাদিক? এই সাংবাদিকরা বুঝছেন, আপনারা কিছু মনে করেন না, তবে আপনারা অনেক কাজই আর অনেক কথা লুকায় রাখছেন হাসিনার পক্ষে। এখানে সবাই এখন মনে করেন যে পাহারা দিচ্ছে যেন আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন এসে এখানে ঝামেলা না করতে পারে। এদিকে আক্রমণের শিকার হওয়া ব্যক্তিরা জানালেন তাদের ক্ষোভের কথা। তো 32 নম্বরের ওই জায়গায় লোকজন আমার হুন্ডাটা থামাই জিজ্ঞেস করছে যে তুমি কই যাও। পরে আমি বলছি ডাক্তার দেখি তোমার মোবাইল দেখি, তোমার মানি ব্যাগ দেখি, তোমার বাড়ি কোথায়। পরে আমি বলছি আমার বাড়ি গোপালগঞ্জ। হ্যাঁ, এই ওখান থেকে নামাইয়ে মারা শুরু করছে। আমার তো ওরা ফুল দেখিয়া আর ওরা একটাই গেছে, একটাই তুমি এই সেই তোমার ও শুরু করছে। আমি 32 নম্বর মাত্র নামছি 30 সেকেন্ড হবে না, আমি নামছি, আমি আরেক বাসে উঠবো, চলে যাবো। এই মুহূর্তে আমাকে ধরে বলে তুই আওয়ামী লীগ, ধরে আমাকে পিটাইছে, আমার মোবাইল নিয়ে গেছে, আমার কাছে যা টাকা পয়সা ছিল সব নিয়ে গেছে। একজন বললো যে ভিডিও করতেছে, আমি ভাইয়া বলছি, ভাইয়া বুঝতে পারিনি। এই বলে তুই কার লোক ডিলেট কর, মোবাইলটা আমার নিচ্ছে, এর মধ্যে আমাকে হুলুম দারুম আমাকে মাই শুরু করে দিচ্ছে। এলাকাটিতে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিলেও তাদের তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। দেয়ালের কান না থাকলেও কান আছে ফোনের। আপনার সব সময়ের সঙ্গী মুঠো ফোনে ওত পেতে আছে ভার্চুয়াল গোয়েন্দা। দেখতে পায় ক্যামেরার চোখ দিয়ে, শুনতে পায় ফোনের কথাবার্তা। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠানো টেক্সট, ভয়েস কল, ইমেজ সবকিছুই হাতিয়ে নিতে পারে বিশেষ কোনো গোষ্ঠী, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা কিংবা স্বৈরাচারী সরকার। গোপন নজরদারির কাজে যে ধরনের প্রোগ্রাম ব্যবহার হয় তাকে বলা হয় স্পাইওয়্যার। বর্তমানে প্রচলিত হ্যাকিং সফটওয়্যারের মাঝে সবচেয়ে অত্যাধুনিক আবিষ্কার হচ্ছে পেগাসাস।
পেগাসাসের প্রধান টার্গেট হন মূলত সরকারের বিপক্ষ দলের নেতাকর্মী, সাংবাদিক, শিল্পপতি, আইনজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নজরদারির ক্ষেত্রে বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার ব্যবহার করে থাকে ভেহিকেল মাউন্টেড ডাটা ইন্টারসেপ্টর, মোবাইল ইন্টারসেপ্টর, পেগাসাস সফটওয়্যারের মতো যন্ত্র ও প্রযুক্তি। সম্প্রতি গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ সরকার এসবের পেছনে ব্যয় করেছে কোটি কোটি টাকা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের পর বিশ্বজুড়ে আলোচনায় আসে পেগাসাসের নাম। আইএসও কিংবা অ্যান্ড্রয়েড, ইসরায়েলের এনএসও গ্রুপের তৈরি এই গুপ্তচর সফটওয়্যারের মাধ্যমে হ্যাক করা যায় যে কোনো ধরনের স্মার্টফোন। ব্যবহারকারী জানতেও পারেন না তিনি হারিয়েছেন ফোনের নিয়ন্ত্রণ। একসময় ফিশিং লিঙ্কে ক্লিক করলে হ্যাক হতো ফোন। পেগাসাসের ক্ষেত্রে এসব কিছুই লাগে না। নিরীহ কোনো মেসেজ কিংবা হোয়াটসঅ্যাপ কল থেকেও জিরো ক্লিক পদ্ধতিতে ইনস্টল হয়ে যায় এই আড়িপাতার যন্ত্র। পেগাসাসের দুর্ধর্ষ ফিচার হচ্ছে এটি যে কোনো সময় যেমন স্বয়ংক্রিয়ভাবে ফোনে জায়গা করে নিতে পারে, তেমনি চুপিসারে মুছে দিতে পারে নিজের অস্তিত্ব। দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব সফটওয়্যারটি একবার ইনস্টল হলে ভয়েস কল, মেসেজ ছাড়াও টাইপ করা পাসওয়ার্ড, কন্ট্যাক্ট লিস্ট, ক্যালেন্ডার, ইন্টারনেটের ব্রাউজিং হিস্টরি, ফোনের মাইক্রোফোন দখলে নিতে পারে। ইচ্ছে মতো চালু করতে পারে ফোনের ক্যামেরা, জিপিএস, ডাটা, ইমেল, লাইভ মনিটরিং তখন গুপ্তচরের হাতের মুঠোয়। অনেক ক্ষেত্রে স্পাইওয়ারটি নিয়ে নেয় স্মার্টফোনের রুট প্রিভিলেজ ও জেইল ব্রেকের মতো সম্পূর্ণ নিয়ন্ত্রণ। তখন ফোনের মালিকের চাইতেও ক্ষমতাবান হয়ে যায় জুড়ে বসা গোপন এই সফটওয়্যার। পেগাসাসের আক্রমণ থেকে বাঁচার কার্যকর কোনো উপায় এখনও আবিষ্কার হয়নি। যত নিরাপদ ফোনই হোক, স্পাইওয়্যারটির কাছে হার মানতে বাধ্য। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের অজানা দুর্বলতাও বের করে ফেলতে পারে পেগাসাস। প্রযুক্তিবিদরা বলছেন, গুপ্তচর সফটওয়্যারের এই ধরনের আক্রমণ রুখতে সত্যিকার অর্থে সাধারণ ব্যবহারকারীদের কিছুই করার নেই। সে কারণে বলা যায়, আপনার হাতে থাকা ফোনটি হয়তো আপনার অজান্তেই সরকারের কাছে পাঠিয়ে দিচ্ছে সব তথ্য। 2021 সালে আল জাজিরার একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল থেকে ইন্টারনেট ও মোবাইল ফোনে নজরদারি করার প্রযুক্তি আমদানি করেছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। ভারত, পাকিস্তান, সৌদি আরব, সিঙ্গাপুর, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, রুয়ান্ডা সহ মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিভিন্ন দেশের সরকার বিরোধীদের উপর নজর রাখতে ব্যবহার করে আসছে এই সফটওয়্যার। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোই মূলত পেগাসাসের ক্রেতা। বর্তমান তথ্যযুদ্ধের দুনিয়ায় ভয়াবহ ক্ষমতাধর হয়ে উঠছে পেগাসাসের মতো স্পাইওয়্যার। শেখ হাসিনা সরকার পতনের পর সন্ধান পাওয়া যাচ্ছে না অনেক মন্ত্রী, এমপি এবং নেতাদের। এদের মধ্যে অনেকেই পালিয়ে গেছেন দেশের বাইরে, কেউ কেউ রয়েছেন আত্মগোপনে। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, কি জায়গা দেবেন? তবে গত মঙ্গলবার সেনা প্রধানের বক্তব্য থেকে জানা যায়, নেতাদের অনেকেই রয়েছেন সেনা হেফাজতে। তবে প্রশ্ন হচ্ছে, কারা আছেন সেখানে? অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। পালানোর সময় গণপিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। খিলক্ষেতে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তারের পর 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের। নৌপথে পালানোর সময় সদরঘাট থেকে গ্রেপ্তার হয়ে 10 দিনের রিমান্ডে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। গ্রেপ্তার হয়েছেন ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ। এছাড়া বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে আটকের খবরও পাওয়া গেছে। গত শুক্রবার চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকেও আটক করা হয়েছে। আমরা ঘাবড়াইয়েন না, আমরা আছি শক্ত, আমরা শক্ত আছি।
শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি করা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকেও আটক করেছে পুলিশ। এরা ছাড়াও আওয়ামী লীগ সরকারের অন্যান্য নেতাদের খোঁজ পাওয়া যায়নি এখনো। তবে গত মঙ্গলবার সেনাবাহিনী প্রধানের বক্তব্য থেকে জানা যায় নেতাদের অনেকেই রয়েছেন সেনা হেফাজতে। সেনা প্রধান ওয়াকারুজ্জামান বলেন, তাদের জীবনের হুমকি আছে বিধায় তাদের আশ্রয় দেওয়া হয়েছে। বিচার বহির্ভূত কাজ যাতে না হয় সে কারণে তাদের সেনা হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তারা শাস্তির আওতায় আসবেন বলেও উল্লেখ করেন সেনাপ্রধান। যেই হোক, যেই দলেই হোক। বিশ্লেষকরা বলছেন, জনগণের হাতে পড়লে জনগণ তাদের পিটিয়ে মেরে ফেলত। এতে পরিস্থিতি নেতিবাচক হয়ে পড়ত। ফলে সেনাবাহিনীর দিক থেকে তাদের নিরাপত্তা দেওয়াটা ছিল কার্যকরী পদক্ষেপ। তবে সেনা হেফাজতে থাকা মানুষের সংখ্যা ও পরিচয় সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলা ও গাড়ি পোড়ানোর বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, সেটা ছিল একটা ভুল বোঝাবুঝি। পরিস্থিতি এখন একেবারেই শান্ত। তবে তারা যে অপরাধ করেছে অবশ্যই তার তদন্ত হবে এবং তাদের বিচারের আওতায় আনা হবে। দেশের 20টি জেলার 32টি জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে। এসব অরাজকতা যারা করেছে তাদেরও শাস্তির আওতায় আনা হবে বলে জানান সেনাপ্রধান।